আজকে আমরা যেটা পড়বো সেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 20 আর্নিং পার শেয়ার। সিলেবাসে এইটুকু বলে ছেড়ে দিয়েছে। আমার এখানে চ্যাপ্টারে যখন গেলাম তখন ওরা বলছে যে তুমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 20 জন্য ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, ডেফিনেশন, টার্মস ইউজড ইন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 20, টাইপস অফ আর্নিং পার শেয়ার কত রকম হয়, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার্স কি করে বার করতে হয়, দিস আর অল দ্য থিংস উই হ্যাভ টু লার্ন। ইপিএস কি জিনিস, ডাইলুটেড ইপিএস কি জিনিস, রাইট? একটা ভিডিওতে আমরা এই ধরনের ডাইলুটেড ইপিএস এবং ইপিএস দিয়ে কি করে অঙ্ক করতে হয় সেসব দেখিয়েছি। আজকে এই চ্যাপ্টারটা একটু ছোট করে কভার করার চেষ্টা করি যে আর্নিং পার শেয়ার মানে হচ্ছে এর নামের মধ্যেই বলা আছে, সেটা হচ্ছে যে একটা শেয়ার পিছু তুমি কত করে আর্নিং করবে। তাহলে আমার কাছে যদি একটা শেয়ার 10 টাকা থাকে আর যদি কোম্পানিতে মোট ইনকাম হয়েছে সাপোজ 50,000 টাকা, আর আমার কাছে যদি মনে করা যাক 50,000 শেয়ার আছে, কি বললাম বল, 50,000 টাকা, 50,000 টাকা আমার আর্নিং হয়েছে। আর্নিং মানে নেট আর্নিং, মানে হচ্ছে নেট আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স, নেট আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। আর তারপরে বিক্রি কতগুলো নাম্বার অফ শেয়ারস আছে, 50,000। তাহলে কমন কনসেপ্ট বলছে যে একে ডিভাইড করে ইউ ক্যান গেট দ্যাট, you can get that EPS, earning per share, তাহলে পার শেয়ারে 1 টাকা করে হলো। এটা হলো কমন কনসেপ্ট। তাহলে ডেফিনেশন অনুযায়ী এটুকুই বলা হয়, যদিও এই কনসেপ্টটাকে আরো বেশি বিস্তারিতভাবে পড়তে হবে, জানতে হবে বিষয়টা, রাইট? তাহলে এটা হচ্ছে একটা রেশিও যে তুমি কতগুলো নাম্বার অফ শেয়ারস, মানে একটা মোট আর্নিং কে তুমি ওটা দিয়ে ডিভাইড করো, নাম্বার অফ শেয়ারস দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি একটা আর্নিং পার শেয়ার পাবে, রাইট? এখানে কতগুলো জিনিস বলা হয়েছে, কি টার্মস ইউজ করা হয়েছে, বাট নট সো ইম্পর্টেন্ট, দিস উইল নট কাম ইন দ্য এক্সামিনেশন। পাক্কা? ফেয়ার ভ্যালু বলে একটা শব্দ আছে, দেখ ইকুইটি শেয়ার কি, প্রেফারেন্স শেয়ার কি সব জানি আমরা। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস মানে দিস আর দ্য থিংস যেটাতে তুমি টাকা পয়সা পেতে পারো, ওসব কিছু পড়তে হবে না। পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস একটা বড় শব্দ, এটা জানতে হবে। পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস পরীক্ষাতে আসতে পারে। হোয়াট ইজ পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস? আজকে যেটা ইকুইটি শেয়ারে নেই, কিন্তু মেবি 6 মাস পরে, 1 বছর পরে, কিছুদিন পরে, 2 বছর পরে ওটা কনভার্ট করে ইকুইটি শেয়ারে রিটার্ন করবে। তাহলে আমার কাছে আজকে ছিল ডিবেঞ্চার, কনভার্ট করে ওকে শেয়ারে নিয়ে যাওয়া হলো। এই ধরনের যে জিনিসগুলো ঘটবে তখন সেই যে আগামী দিনে ইকুইটি শেয়ারস গুলো আসতে পারে, সেটা আজকের ডেটে ধরে থাকাটাকে, আজকের ডেটে তার হিসেবটাকে টেক ইনটু কনসিডারেশন করলে যেটা আমরা সেই শেয়ারটাকে বলবো পোটেনশিয়াল equity shares. Potential equity shares are convertible debentures, convertible preference shares, share warrants, options including options ESOP, okay, contingently issuable shares, namely shares that would be issued upon the satisfaction of certain conditions resulting from contextual agreements. Fine, these are called potential equity shares. চলবে কি চলবে না, বোঝা যাচ্ছে না কথা বলো। Share warrants or option কি জিনিস are the financial instruments that give the holders the right to acquire equity shares. Share warrants মানে হচ্ছে অনেক সময় শেয়ার ইস্যু করা হয়নি, শেয়ার ইস্যু করলে তো শেয়ার ক্যাপিটাল তৈরি হয়ে যাবে, কিন্তু শেয়ার ক্যাপিটাল তৈরি হওয়ার আগে কোনো মালিক বা কাউকে না কাউকে, মেনলি প্রমোটারকেই করা হয়, তাদেরকে শেয়ার ওয়ারেন্টস দিয়ে দেয়। সেই ওয়ারেন্টসটা 1 বছর 6 মাস 9 মাস পরে ওটাকে কি করা হয়, কনভার্ট করে শেয়ারে আসে। এই যে এখানেও বলেছি না, শেয়ার ওয়ারেন্টস। So those are called share warrants or this type of. So fair value is the amount. Fair value is the amount for which an asset could be exchanged or a liability settled between knowledgeable willing parties in an arm's length transaction. কঠিন কথাবার্তা বললো, তোমরা প্রায় কিছু বুঝলে না। আবার বলি, fair value is the amount for which an asset could be exchanged. আমি তোমার সঙ্গে আমার একটা অ্যাসেট ট্রান্সফার করব, এক্সচেঞ্জ করব, এটা কাদের সঙ্গে হয়? নরমালি আর্মস লেংথ ট্রানজাকশন। আর্মস লেংথ ট্রানজাকশন আবার কি জিনিস, এটা তো মানতে হবে, জানতে হবে। আর্মস লেংথ ট্রানজাকশন মানে হচ্ছে যে অনেক সময় রিলেটেড পার্টি ট্রানজাকশন বলে একটা শব্দ আছে, মানে আমি আমার কাছাকাছি বন্ধু বান্ধব, কাছাকাছি যে কোম্পানিজ গুলো আছে সেই কোম্পানিজ গুলোর মধ্যে
তাহলে একটা ফেয়ার ভ্যালু মানে হচ্ছে যে আমি তোমার কাছে 50,000 টাকা পাই, তার এগেনস্টে আমি একটা শেয়ার, একটা অ্যাসেট দেবো, রাইট? সেটা যেন 50 টাকার সমমূল্যের কাছাকাছি হয়, বেশি বেশি বুঝতে হবে না। এসো, ইপিএসটা দুবাই হয়। ইপিএসটা জোরে জোরে বলে, ইপিএসটা দুবাই হয়। ইপিএসটা কবে হয় বল? দুবাই হয়। একটা বাক্য বলা হয় বেসিক ইপিএস, একটা বলা হয় ইপিএস ডাইলুটেড। ডাইলুটেড। একটা বি ওয়ালা, একটা ডি ওয়ালা। দেন একটা বেসিক ইপিএস কি জিনিস, তা বেসিক ইপিএস এর একটা ডেফিনেশন ওরা করলো যে প্রফিট অ্যাট্রিবিউটেবল টু দি ইকুইটি শেয়ার হোল্ডার্স। প্রফিট অ্যাট্রিবিউটেবল মানে আমি একটা সহজ কথা বলছি, প্রফিট, নেট প্রফিট অ্যাভেলেবল, আর্নিং আফটার ট্যাক্স, ইএটি বলা হয়, আর্নিং আফটার ট্যাক্স অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স, ডিভাইড করো ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার্স। তার একটু আগে যেটা সহজ করে বলছিলাম না, যে ভাই আমার 50,000 শেয়ার আছে, 50,000, 50 দিয়ে ভাগ করবো। যদি 50,000 শেয়ার থাকে আর কোনো পরিবর্তন হয়নি, কমেওনি মাঝখানে বাড়েওনি, তাহলে তাই দিয়ে ভাগ করবো, কারণ সেখানে সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ একই বেরোবে। অরিজিনাল রুল হচ্ছে দিস ইজ নট দ্য সিম্পল অ্যাভারেজ বাট দ্য ওয়েটেড অ্যাভারেজ। কি করে ওয়েটেড অ্যাভারেজ করা যায় সেটা আমরা একবার আমাদের আগের ভিডিওতে দেখানো আছে। ছোট করে বলি, যতগুলো শেয়ার যত মাস ধরে খাটবে সেটা গুণ করে নেবো। ধরা যাক আমার কাছে প্রথমে ছিল 1 লাখ শেয়ার, সেটা 1 বছর খাটছে, 1 বছর থাকছে, তাহলে ইন্টু 12। পরে মাঝখানে আমরা 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 আবার 50,000 শেয়ার ইস্যু করেছি, তখন 50,000 ইন্টু 6। পরে আবার 20,000 শেয়ার ইস্যু করেছি, তাহলে তাহলে 20,000 ইন্টু 3 মাস থাকলে ইন্টু 3 করবো, করে যে টোটালটা বেরোবে তাকে তাকে যোগ করে 12 দিয়ে ভাগ করবো। দ্যাট উইল বি মাই ওয়েটেড অ্যাভারেজ। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখা যাক একটা অঙ্কে কি করে এরা ওয়েটেড অ্যাভারেজ বার করে। এটা কি হইতে অঙ্ক কিনা? ফাইন্ড আউট দ্য আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ারহোল্ডার্স এন্ড বেসিক আর্নিং পার শেয়ার। ভেরি গুড। দেখা যাক, এরা বলছে 10 লাখ ইকুইটি শেয়ার ছিল, পাক্কা? কত টাকা ছিল, কত শেয়ার ছিল বলো, জোরে জোরে বলো। 10 লাখ ইকুইটি শেয়ার, 1 লাখ 10% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ছিল 10 লাখ টাকার। প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে, বিফোর চার্জিং প্রেফারেন্স ডিভিডেন্ড ছিল 500 লাখ। ট্যাক্স খরচা করা হয়েছে, কারেন্ট ট্যাক্স এত, ডিফার্ড ট্যাক্স এত। কারেন্ট ট্যাক্স এই খরচা হয়েছে, ডিফার্ড ট্যাক্স এক্সপেন্সেস এত এত আছে। অন অ্যান রিপোর্টিং পিরিয়ড, on the reporting period the preference shares dividend has not been declared, preference share টা তখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। Find out earning available for the equity shareholders and basic earning per share। পাকা? দেখ অঙ্কটা কত সোজা যে আমরা পারবো। দেখে নাও, আমার কাছে ছিল কত টাকা, 500 টাকা। আমি আমি মিলিয়ন বিলিয়ন ছাড়ো, ধরো 500 টাকা ইন লাখ রুপিস। 500 টাকা তোমার কাছে ছিল প্রফিট বিফোর ট্যাক্স। সেখান থেকে আমি কি করব, প্রেফারেন্স ডিভিডেন্ডকে বাদ দিয়ে দেবো। পাক্কা? প্রেফারেন্স ডিভিডেন্ড ছিল আমার আমার 10%, তাহলে 10 লাখের উপর 10% করলে 1 লাখ টাকা হবে। 10 লাখ টাকার উপরে 10% হলে কত টাকা হয় বলো, 1 লাখ টাকা হলো। এই 1 লাখ টাকা আমি মাইনাস করলাম, এই হলো। এবার আমি ট্যাক্স মাইনাস করব। ট্যাক্স কি কি দেওয়া আছে দেখা যাক। ট্যাক্সে কারেন্ট ট্যাক্স 1,10,000, 110, এটা এই যে 20, তো মোট ট্যাক্স মাইনাস করলাম। ডিফার্ড ট্যাক্স বলে আলাদা করে কিছু ভাবার দরকার নেই। মোট ট্যাক্স মাইনাস করলে এই টাকাটা হলো আমার আফটার ট্যাক্স প্রফিট, রাইট? আফটার ট্যাক্স আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ারস। মাঝখানে কোনোভাবে আমার কাছে নাম্বার অফ শেয়ারস কমেওনি, তাই এটাই আমার সিম্পল অ্যাভারেজ, এটাই আমার ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারস। তো 10 লাখ শেয়ার দিয়ে ভাগ করে আমি উত্তর বার করেছি। খুব ইজি থেকে ইজি অঙ্ক এটা। এবার এলো যে মাঝখানে শেয়ার কমবে বাড়বে, এই ধরনের অঙ্ককে বলা হবে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ অর্ডিনারি শেয়ারস। তো ওয়েটেড অ্যাভারেজ কি করে বার করে দেখা যাক, রাইট? কি ঘটনা ঘটলো দেখা যাক। এই অঙ্কটাতে শুধু ওয়েটেড অ্যাভারেজটা বার করে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে আবার দেখা যাবে যে ইপিএস বার করতে গেলে ওটা জাস্ট ওটা দিয়ে ডিভাইড করতে হতো। আইডিয়া হচ্ছে যে আর্নিং অ্যাট্রিবিউটেবল টু দ্য ইকুইটি পেপার শেয়ার হোল্ডার্স 10 লাখ রুপিস। এটা অলরেডি যেটা ওখানে একটু আগে বার করলাম সেটা এখানে বলে দিয়েছে। নাম্বার অফ ইকুইটি শেয়ারস আছে 60,000 টাকার ছিল 1/4/24 তারিখে। 1/10/11/24 তারিখে আবার ফ্রেশ ইস্যু, নতুন করে ইস্যু করা হয়েছে 20,000। ঠিক আছে?
তাই তুমি একে বলো এর আমরা ওয়েটেড হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার্স কত। তখন তুমি কি করবে, এই 60 60,000 দাঁড়াও, এখান থেকে শুরু করে তোমার কমাস হবে, এই দেখ আমি বলি এরকম ভাবে করবি, 60,000 হলো তো, হুম, এটা পুরো 12 মাস থাকলো, তারপরে 80,000 টাকা 20,000 টাকা ছিল, হুম, এটা 1/11 থেকে শুরু করে 31/3 পর্যন্ত কত হবে, 11 12 5 1 2 3 5, একে 5 দিয়ে গুণ কর, ঠিক আছে, হুম, বলো এটা 6 12 7200, 72 পরে 4টে শূন্য না, হুম, আর এটা 5 দুগুণে 10 1 লাখ, হুম, এখন কত হলো এটা 8,20,000 টাকা, 8,20,000 ক্যালকুলেটর নেই, একে ডিভাইড কর 12 দিয়ে, কত উত্তর পেলে বলো, 68,333 68,333, হ্যাঁ পাকা, এই হলো আমার ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারস। হুম, তো আমি ওদের মতো করে করলাম না, আমরা এইভাবে করা পছন্দ করি, চলবে, তাতে একই আনসার আছে, অসুবিধা কিছু নেই। হুম, এবার তোমাকে বলছে যে একটা অঙ্ক করা যাক যেখানে অনেকবার শেয়ার ইস্যু হবে, শেয়ার বাইব্যাক করে নেবে, করে টোরে ওরা দেখাবে যে কতগুলো কি করে তুমি ওয়েটেড অ্যামাউন্ট, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার রিপ্লেসেন্ট বার করতে পারো কিনা। আস্তে আস্তে যাই আমরা, খুব সোজা এটা। ধর যাক আমার কাছে অঙ্কটা দেওয়া ছিল এরকম ভাবে, এই তারিখে ছিল আমার ওপেনিং ব্যালেন্স 1 লাখ টাকা, তারপরে ফ্রেশ ইস্যু হয়েছে 25,000 টাকার অমুক তারিখে, ছোট করে বলছি, ভিডিও বড় হয়ে যাবে না হলে, এখানে এই তারিখে গিয়ে আবার কনভার্সন অফ প্রেফারেন্স শেয়ারস হয়েছে, প্রেফারেন্স শেয়ার থেকে কনভার্ট করে ইকুইটি শেয়ার এসছে, এখানে বাইব্যাক করে মার্কেট থেকে কিছু শেয়ার কিনে ফেলেছে, রাইট, আর এখানে এরা বলছে আউটস্ট্যান্ডিং ক্লোজিং তারিখে আউটস্ট্যান্ডিং শেয়ারস আছে 1,40,000, হুম, ক্লিয়ার। হ্যাঁ তাহলে এখানে এই যে ডেট গুলো দেখলাম না, এই ডেট গুলোর মধ্যে একটা ভাঙা ডেট আছে, হুম, যদি এরকম থাকতো যে এই যে আরামসে সব 1 তারিখেই হয়েছে, তাহলে মাসে যেতে পারতাম, ভাঙা ডেট যখনই হয়েছে তখন তোমাকে দিনের ডেট যেতে হবে 365-তে, কত বুঝলে না বুঝলে না, হুম, 365, তখন তুমি কি করতে পারো জানো, এই ডেট গুলো এখানে লেখা হলো, তারপরে এই ঘটনাগুলো এখানে লেখা হলো, এখানে অ্যামাউন্টটা লেখা হলো, এটা নিয়ে কোনো কথা হবে না, বাট এই টাকা এইটা ছিল 365 দিন, এটা ছিল কত, 365 দিন এটা এই তারিখ থেকে কাউন্ট করে দেখা গেল এটা হচ্ছে 289 ডেজ, হুম, ভেরি গুড, এটা এই তারিখ থেকে কাউন্ট করে দেখা গেল 212 দিন, আর এটা এই তারিখ থেকে কাউন্ট করে দেখা গেল 121 দিন, হুম, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ক্লিয়ার। এইবারে আমি এটাকে এটা দিয়ে গুণ করব, হুম, ওকে, করে 365 দিয়ে ডিভাইড করে দেবো, আবার গুণ করলে অনেক বড় বড় ফিগার এসে যাবে না এখানে, ওটা অ্যাভয়েড করার জন্য কি করছি, ইচ অ্যান্ড এভরি কেসে আমি কি করব, 300 এইটা দিয়ে গুণ করব, করে তাকে 365 দিয়ে ডিভাইড করে দেবো, ইন্টু 212 দিন ডিভাইড 365, ইন্টু 221 দিন ডিভাইড 365। আবার বলি, এই ডিভাইডটা না করলেও চলতো, এখন এটা গুণ করে এখানে দেখো, এটা গুণ করে এখানে দেখো, বিগ বিগ ফিগার হয়ে যাবে, পরীক্ষার জন্য তোমার ডিস্টার্ব ফিল হতে পারে, দ্যাট ইজ দ্য শর্টকাট মেথড করলাম, যে এই সবটা যোগ করার পরে আমি আবার 365 দিয়ে ডিভাইড করতাম, আমার কথা বুঝতে কি বুঝলে না, হুম, সবটা যোগ করার পরে 365 দিয়ে ডিভাইড করতে 365 দিয়ে ডিভাইড করতাম, সেটা না করে আমরা কি করলাম, সেটা না করে আমরা যেটা করলাম, প্রত্যেক ক্ষেত্রে 365 দিয়ে ডিভাইড করে অ্যামাউন্টটাকে ছোট করে দিলাম, হুম, আবার বলছি যোগ করে যদি শেষে 365 দিয়ে ডিভাইড করতাম তাহলেও যা হতো, আর প্রত্যেকটা কেসে 365 দিয়ে ডিভাইড করার পর যোগ করলে একই হবে, তাই না, ওরা সেটাই করেছে, এবং পাশে ওইটার জন্য ওরা এই ওয়েট শব্দটা ব্যবহার করেছে, ক্লিয়ার, এই ডিভাইড করে এই ওয়েট শব্দটা ব্যবহার করেছে, রাইট। তাহলে এইটা গুণ গুণ টুন করে এগুলো হলো, এবার এটা যোগ করতে পারো, এটা প্লাস এটা প্লাস যোগ কর, 1 লাখ প্লাস 19,500, এটা কত ছিল তুই, 750 প্লাস 17,400 মাইনাস 4973, 1,32,000 ওকে, এটা মাইনাস করে হলো, এটার করেসপন্ডিং যেটা ফেস ভ্যালু দেখানো আছে 1,40,000, মানে এটা যদি আমি যোগ বিয়োগ করে যে এই অথবা এই যে অঙ্কটার মধ্যে এই পোর্শনটা দিয়েছি, এটা অ্যাকচুয়ালি কোনো কাজ দেয়নি আমাকে,
1,40,000 কোনো কাজ দিল না স্যার। ওই 1,40,000 তাহলে কদিন থাকলো? আর এটা তো বছরের শেষ দিন না, বছরের শেষ দিন আমার দেখো 1,40,000 আছে এখানে যোগ বিয়োগ করে, আর তার ভ্যালুয়েশনটা এখানে পেয়ে গেলাম। তাহলে ওয়েটেড নাম্বার, অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার্স, নর্মাল নাম্বার অফ শেয়ার্স কত হয়ে গেছিল? 1,40,000। 1,40,000 এখানে কত হয়ে গেল? 1,32,177। এটা দিয়ে আমরা ইপিএস বার করবো। ধর যাক আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স ছিল, কিছু একটা ছিল, ইএটি ফর ইকুইটি শেয়ার্স ছিল মেবি 5 লাখ টাকা। একে তখন ভাগ করবো 132,177 দিয়ে, যেটা আনসার আসবে করে দেখো তো। এটা হলো ইপিএস। বুঝে গেছেন? বুঝে জানি, তাড়াতাড়ি করো, স্লো। 3.782 3.78 হচ্ছে তোমার ইপিএস বেরোলো, রাইট? তোমাকে এরকম টাইপের অঙ্ক এসেছিল বলছে 2021-এ। 2021 সিইউ বিকম অনার্সের অঙ্কে দেখা যাচ্ছে যে তোমাকে এবিট দিয়ে দিয়েছে 92,000, রেট অফ ট্যাক্স ইজ 25,000, 12% ডিবেঞ্চার 1 লাখ। কোশ্চেন নাম্বার 2 কে নিচ্ছি মনে করছি আমরা। শেয়ার ক্যাপিটাল আছে 31/3 এই তারিখে। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে 80,000 টাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 10,000 টাকা। ফুলি পেড আপ, এই কোনো অঙ্কই হলো নাকি? ক্যালকুলেট ইপিএস হোয়েন নো ইকুইটি শেয়ারস আর ইস্যুড ডিউরিং দ্য ইয়ার। এবছরে কোনো শেয়ার ইস্যু করা হয়নি, এই অবস্থায় করবে একবার, হ্যাঁ। আর 2,400 ইকুইটি শেয়ারস ওয়্যার ইস্যুড, এই অবস্থায় একবার করতে বলেছে, দুবার করতে বলেছে। চলবে কি চলবে না? অঙ্ক বোঝা গেছে একদম, আরো কোনো অসুবিধা নেই তো? বোঝা খুব ইজি থেকে ইজি। তোমার কাছে এবিট আছে কত টাকা? 92,000। এখান থেকে ডিবেঞ্চার মাইনাস করলে 12,000 টাকা। তুমি পাবে যেটা ইবিটি, আই কে মাইনাস করে পড়তে হবে ইবিটি, সেখান থেকে 25% মাইনাস করো, দরকার নেই। মাইনাস করলে ইউ ক্যান গেট প্যাট, মানে প্রফিট আফটার ট্যাক্স বা আর্নিং আফটার ট্যাক্স, ফাইন। এখান থেকে ডিভিডেন্ড, প্রেফারেন্স ডিভিডেন্ড কে মাইনাস করলে আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স 52,000। এই ডিভিডেন্ড যে 8,000 টাকা হলো, এটা কি করে হলো সেটা বুঝতে হবে। তোমার ইকুইটি শেয়ার ছিল, প্রেফারেন্স শেয়ার যা ছিল তারপরে যে পার্সেন্টেজ দিয়েছে সেটা মেরে দিয়েছে ওরা। তোমার 10% ছিল 80,000 টাকা, 80,000 প্রেফারেন্স শেয়ারের উপরে, প্রত্যেকটা 10 টাকা করে, তা ওটার উপরে 10% করে ও বার করেছে 8,000 টাকা। ওকে, ও 80,000 উপর 10% হয়েছে, ওটা শেয়ার, ওটা আমার ইয়ে। 10 টাকা তো এসো, তোমার কেউ কেউ বলতে পারে যে নতুন করে যখন শেয়ারটা ইস্যু হলো তখন তো সেটা তাহলে কি ডাইলুটেড হয়ে গেল? না, একদমই না। সেটাও বেসিক, এটাও বেসিক, মানে পুরো ব্যাপারটাই বেসিক। ডাইলুটেড ব্যাপারটা আলাদা, যেটা পোটেনশিয়াল নাম্বার অফ শেয়ারস নিয়ে একটু আলোচনা করছিলাম, সেটাকে ধরে করলে বলবো ডাইলুটেড। তাহলে বেসিক ইপিএস বার করলাম, আমার কাছে টাকা ছিল 52,000 টাকা, আমি 10,000 দিয়ে ডিভাইড করে এটা হয়ে গেল। এটা হলো কেস এ। কেস বি তে তোমার কাছে একটা গল্প হলো, তোমাকে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারস বার করতে হবে। সুতরাং তোমাকে আবার চিন্তা করতে হচ্ছে কিভাবে করবো, কি করে করবো দেখা যাক। ইউ হ্যাভ 10,000 রুপিসের শেয়ার ছিল, রাইট? সেটাকে 12 দিয়ে গুণ করো, কত পেলে? 12 পর 4টে শূন্য, 1 2 3 4, দেখা যাচ্ছে এখানে ঠিকঠাক, ফাইন। 12 পরে 4টে শূন্য করলাম। এবার তুমি আরো ইস্যু করেছো, কত ইস্যু করেছো? 2,400 শেয়ার। কতগুলো শেয়ার ইস্যু হয়েছে বলো? 2,400 শেয়ার। আমরা 2,400 শেয়ার ইস্যু করেছি। ক তারিখে ইস্যু করেছি? 30/11/24, রাইট? তাহলে কতগুলো শেয়ার বললে? 2,400। 30/11 মানে 1/12 থেকে গুনবে তো, তাহলে 4 মাস হচ্ছে 4, তো তাহলে 424 কর, কত হলো? 96। 96 পর দুটো শূন্য, এটা হলো তো। তাহলে কত টাকা হলো? 129,600। এটাকে তুমি ডিভাইড করো 12 দিয়ে, করে দেখা। 29 না, একটা জিনিস বুঝতে ভুল হচ্ছিল আমাদের কেস বিটা নিয়ে। কেস বিটা আবার পড়া যাক। তোমার কাছে 10,000 ইকুইটি শেয়ারস আছে বছরের শেষ দিনে। 10,000 ইকুইটি শেয়ারস কবে দিনে আছে বলো? এটা হচ্ছে অ্যাট দ্য এন্ড,
এটা এন মে 10,000 ছিল, এই কন্ডিশনে আমি 10,000 দিয়ে ডিভাইড করেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এইখানে 2400 ইস্যু হয়েছে কবে? 30/11/2024। তার মানে মনে করা যাক আমার ওপেনিং তারিখে ছিল, এটা যদি এই কেসটা যদি চিন্তা করা হয় তাহলে ওপেনিং তারিখে ক্যাপিটাল কত ছিল? ওপেনিং ক্যাপিটাল ছিল 7,600, তারপরে 30/11/24 তারিখে হলো 2,400। তাহলে এটা হলো 7,600, এটা 2,400। তাহলে ওয়েট করো, একে 12 দিয়ে গুণ করো, একে 4 দিয়ে গুণ করো, 4 মাস। তাহলে করো এবার। 91,200 9,400 1,80,800 এরকম, রাইট। একে তুমি 12 দিয়ে ভাগ করে দাও, কত হলো? 8,400 এই হলো ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস। এই মা কেটে গেছে রে, এটা জুম করলে অসুবিধা হয়। ঠিক আছে, আবার দেখাচ্ছি। ওপেনিং শেয়ার ছিল 7,600, তাকে 12 দিয়ে গুণ করো, তারপরে এই তারিখ থেকে যেটা ছিল সেটা 4 মাসের আউটস্ট্যান্ডিং। তাহলে তাহলে এটা করে যোগ করো, এখানে করে ডিভাইড 12 দিয়ে ভাগ করো, ইউ উইল গেট। একটাই ফর্মুলা ইউজ করবো আমরা ওয়েটেড অ্যাভারেজ জন্য। দিস ইজ মাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারস। নাম্বার অফ শেয়ার। আমার কাছে আর্নিং কত ছিল? আর্নিং কত ছিল বার করেছিলাম ওখানে আমরা। তাহলে এই যে 8,400 টাকা ওটা করছি আমরা, এখানে না করে ওটা এখানে ইরেজ করো এটা। তাহলে বছরের শেষ দিনে 10,000 ছিল, তারপরে আবার পরে ইস্যু হয়নি। বছরের শেষ দিনে 10 মানে ওপেনিং এ ছিল 7,600। দ্যাট ওয়াজ মাই মিস্টেক, আন্ডারস্ট্যান্ড? তো চলো তাহলে তুমি এখানে আবার এটা করে নেওয়া যাক যে 52,000 টাকা তোমার মোট ইনকাম হয়েছিল, সেখান থেকে 8400 দিয়ে ডিভাইড করলাম, ইউ উইল গেট দ্যাট আনসার। কিতনা আনসার হওয়া? 6.19। চলবে? অনেক সময় এরকম হয় না যে কিছুটা শেয়ারে 10 টাকা করে পাওনা ছিল, কিন্তু আমরা 10 টাকায় পেয়ে গেছি, অথবা 10 টাকা করে আমার কাছে নাম্বার অফ নমিনাল ভ্যালু ছিল, কিন্তু 6 টাকা পেয়েছি। এই অবস্থাতে তুমি নাম্বার অফ ইকুইটি শেয়ার হিসেবের মধ্যে তোমার যে কমপ্লিকেশনটা আছে সেটার জন্য এইটুকু কথা বলেছে। কি করে করেছে দেখা যাক। তোমার কাছে মোট কতগুলো শেয়ার ছিল বলো? 1800। নাম্বার অফ শেয়ার ছিল কত? 1800। তাহলে তুমি 1800 ইন্টু 12 করবে। 1800 ইন্টু 12 করলে কত হবে? এটা গুণ কর। 2,16,000 টাকা না, 21,600 টাকা। তাহলে 600 ইন্টু করতাম কত? কমাস, এটা কমাস ছিল বল? এটা ছিল 12 মাস না, 31 থেকে 31 থেকে, তাহলে 2 মাস হলো। 2 মাস। তাহলে কেউ করতো যে 600 ইন্টু, আমি করতাম কি রকম, 600 ইন্টু 12 ইন্টু 2 মাস করতাম, কিন্তু এটার উপরে দেওয়া আছে ক টাকা? 6 টাকা। 6 টাকা দেওয়া আছে, মানে 10 টাকার উপরে 60% দেওয়া আছে। 10 টাকার উপরে 60% 10 টাকার উপরে 60% দেওয়া আছে। তাহলে 60% মানে কত হলো? তাহলে এটার উপরে 60% টাকা আমি পেয়েছি। তাহলে 60% ধরলে এটা ইকুইভ্যালেন্ট টু নাম্বার অফ ফুললি পেড অফ শেয়ারস। আবার বলি, 600টা শেয়ারে আমার 6 টাকা করে দেওয়া আছে। 600টা শেয়ারে আমার 6 টাকা করে দেওয়া আছে। এই 6 টাকা দিয়ে করে গুণ করে যদি 10 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে একটা নাম্বার অফ শেয়ারস পাবো কিনা? কত হবে? 636/10 বললে 360। তাকে 2 দিয়ে গুণ করো, ওটা 60% করলাম। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা থাকলে বলো আবার। 6 টাকা ইন্টু 600 ইন্টু 6, 600 ইন্টু 6 করলাম, 600 ইন্টু 6 মানে আমার কাছে টোটাল টাকাটা। ওই শেয়ারটা যদি 10 টাকার হতো তাহলে 10 দিয়ে ডিভাইড করতাম, তাহলে নাম্বার অফ শেয়ারস এর একটা মানে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ শেয়ারস বার করলাম 360। 360 কে 12 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 720। আর এটা এদের যোগ করা যাক। বসে আছো কেন? বুঝতে পারছো না যোগ করা হবে? 720 21,600 হ্যাঁ, 22,320 22,320 টাকা। একে ডিভাইড করো 12 দিয়ে, আনসার পাও ডিভাইডেড বাই 1860। ক্লিয়ার? দিস ইজ দ্য আনসার। ওরা ডিভাইড করেছে।
লিভ দ্যাট। আর এখানে যেটা আছে, যদি বোনাস টোনাস আসে, দেখ বোনাস আসলে একটা বেসিক কথা হচ্ছে যে বোনাস আসলে ফ্রিতে টাকা আসছে না, ফ্রিতে শেয়ার ইস্যু হয়েছে, ঠিক আছে? তাহলে তাহলে বোনাস যখন তুমি ইস্যু করছো তখন তুমি তার ফিগারটাকে নেবে না, বোনাসের কথা বলি। চলো, আবার বোনাস বালা অঙ্ক হয় তাহলে এটা ট্রিটমেন্ট অফ রাইট ইস্যু, রাইট ইস্যু কোনো চিন্তা করতে হয় না। ভেরি গুড। এখন কোম্পানি যদি বোনাস দিয়েছে, তাহলে বোনাস দিলে ব্যাপারটা এরকম যে আমার কাছে ইকুইটি শেয়ার যদি হোল্ড করে কেউ, তাকে আমি ফ্রিতে শেয়ার ইস্যু করেছি। ফ্রিতে শেয়ার ইস্যু করলে আর ওই ওয়েট করার জন্য যে মান্থ দিয়ে গুণ করার ব্যাপারটা থাকে সেটা হবে না। আমরা তো মান্থ দিয়ে গুণ করছিলাম, ধরা যাক যে তারিখ ইস্যু হয়েছে সেখান থেকে 4 মাস বাকি আছে, তাহলে 4 দিয়ে গুণ করলাম। এই জিনিসটা এখানে আর করা দরকার লাগে না। এখন অঙ্কটা পড়া যাক। কোম্পানি বোনাস ইস্যু করেছে এবং ওরা ওদের নেট প্রফিট ছিল 23-24 জন্য 18 লাখ টাকা, আর 24-25 দিয়েছে 60 লাখ টাকা। খুবই ঘাবড়ে গেলাম, দুটো নেট প্রফিট দিয়েছে, আমি কোনটাকে নেব? ভাই আমার বছর হচ্ছে 24-25, তো নর্মালি এটা নেবো, আর বোনাসের জন্য নেবো এটা। এটাকে বলা হবে অ্যাডজাস্টেড। তো দেখা যাক, বোনাসের জন্য বললে হবে না, মানে ব্যাপারটা এরকম যে যখন অ্যাডজাস্টেড ইপিএস বার করবো তখন এরকম করবো। দেখ এখানে দেখ, তোর কাছে শেয়ার ছিল 20 লাখ টাকা, 20 লাখ নাম্বার অফ শেয়ারস, আর এখানে বলছে দুটো শেয়ারের জন্য একটা শেয়ারের জন্য দুটো করে শেয়ার দেওয়া হবে, তাহলে 20 লাখের জন্য আরো 40 লাখ শেয়ার দেওয়া হবে, রাইট? তাহলে মোট শেয়ার দাঁড়ালো 60 লাখ, মোট শেয়ার দাঁড়ালো 60 লাখ। এই যে শেয়ারটা ইস্যু হয়েছে সেটা হয়েছে 1/10/24-এ। তাহলে আমাদের আগের বুদ্ধি অনুযায়ী অক্টোবর থেকে গুনতাম, গুনে তাকে নাম্বার দিয়ে গুণ করতাম। এটা যেহেতু বোনাসের জন্য কোনো টাকা পয়সা আসেনি, তাই ওইভাবে ওয়েট করার দরকার লাগবে না, ওইভাবে ওয়েটিং করার কোনো দরকার লাগবে না। তো দেখো, যখন আমার কাছে আর্নিং পার শেয়ার ছিল 24-25-এর জন্য, তখন সেটা হবে 60,000 বাই 20,000 প্লাস 20 লাখ প্লাস 60 লাখ 40 লাখ নিয়ে এই টাকাটা হলো। অ্যাডজাস্টেড আর্নিং, এটাকে দেখো শব্দ বলেছে অ্যাডজাস্টেড ইপিএস। কি ইপিএস বললো? এই মা, কিছু দেখাচ্ছি না আমি ভিডিওতে, কিছু ধরে দেখছিস না, আমার কেউ দেখার নেই। আবার বলি, বিরক্ত লাগছে। আর্নিং পার শেয়ার যখন করছো, ইপিএস ফর দিস ইয়ার 24-25 ইউ হ্যাভ 60 লাখ রুপিস অফ ইনকাম and 60 lakh amount of capital. Share issue, number of shares is one of it. Now এটা নাম দেওয়া হলো adjusted earning per share for the year 23-24। তাহলে আমি 23-24 তো তোমার কাছে বোনাসটা ইস্যু করা হয়নি, ইস্যু করা হলো 24 সালে এখানে গিয়ে। কিন্তু মনে করা যাচ্ছে যে যেহেতু এটাতে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, তাই মনে করা যাক যে গত বছরের প্রফিট থেকে, as if it had occurred prior to the beginning of that year, right? সেই জন্য আমরা মনে করলাম যেহেতু এটা কোনো টাকা পয়সা ইমপ্লিকেশন নেই, তাই 23 এতে তোমাকে বিগিনিং অফ দ্য ইয়ার দ্য আর্লিয়েস্ট পিরিয়ড রিপোর্টেড, তোমাকে একদম ওই বছরটা যেটা আছে বোনাস কবে জন্য দেওয়া হচ্ছে বোঝা যাচ্ছে না, তাই আমরা একদম প্রথমের দিনে যে ডেটটা আছে, ফার্স্ট যে ইয়ারটা বলেছে সেই ইয়ারের প্রফিটটাকে নেবে। কথা বোঝা গেছে না বোঝা যায়নি? আরেকবার খুলে বলি, এটা বার করছি 1 টাকা কোনো সমস্যা নেই, রাইট? কিন্তু এটা কোন সাল করছি? এটা 23-24। 23-24 এর প্রফিট কত আছে? তো স্যার 23-24 হলো কেন নিয়েছি? কেন না, বোনাস ইস্যু করলে কোনো টাকা পয়সা আসে না, এবং সেই টাকাটা মনে করা গেল যে ওই বছরের আগের বছরের প্রফিট থেকে, প্রফিটের উপরে তার এফেক্ট আছে, মানে ওই প্রফিটটাকে ইউজ করে করা হচ্ছে ইপিএসটা। তাহলে 60,000 দিয়ে ভাগ করবো, 30% হচ্ছে অ্যাডজাস্টেড ইপিএস। ক্লিয়ার? দিস ইজ ওভার। যে আমি বেসিক ইপিএস সংক্রান্ত বিষয়টা শিখলাম। AS22 এটা কত? AS20 অনুযায়ী। ওকে।